জুলাই গণহত্যার পরে ছাত্রদের মধ্যে ছাত্রলীগ তো আছে কিনা আমার সন্দেহ আছে। আপনি কেমন করে আশা করেন যে হাসিনার বা আওয়ামী লীগ যা নিয়ন্ত্রণ করছে, আওয়ামী লীগ না করে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে মাথা উঁচু করে হাঁটতে পারবেন না তো? শহীদের পিতামাতা জীবিত আছে, তারা কোনো মামলা করে নাই। মামলা করেছেন এলাকার এক অমুক মানে অমুক আপনার দলের নেতা। এই দল যদি এখান থেকে বাদ দেওয়া না যায়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান পরিবর্তন হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আমরা মাই টিভি সংলাপে কথা বলি দেশের মানুষের এবং আগামীর বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, আগামী নির্বাচনের বা খবর কি, এ সকল বিষয় নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো থাকে সেগুলোই আমাদের মাধ্যমে যারা আলোচক থাকেন তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা আজ সমসাময়িক যে প্রসঙ্গগুলো রয়েছে তা নিয়ে কথা বলবো। স্টুডিওতে রয়েছেন আপনাদের পরিচিত মুখ, পরিচয় করে দিচ্ছি। রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক, রাজনৈতিক বিশ্লেষক, যিনি স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টির, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে সহ সবাইকে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই 6 বছর পরে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে ডামাডোল একদিকে বলতে গেলে, আবার উৎসাহ উদ্দীপনার সাথে আজই শেষ হলো একদম মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। ইতিমধ্যেই ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল সেই ছাত্র সংগঠনের সবাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং দু একটি ছাত্র সংগঠন এরই মধ্যে তাদের একদম যে প্যানেল, সে প্যানেলও ঘোষণা করেছেন। যদিও লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ছাত্রদলের এই অভিযোগ রয়েছে এবং নানা বিষয়ে তারা কথা বলেছে। এটি নিয়েই শুরু করি। প্রথমে যাচ্ছি অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। যদিও একদম সরাসরি মূল দলগুলো বলছে না যে ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংগঠন, কিন্তু তারপরও ছাত্র সংসদ নামে আপনাদের কাছাকাছি অথবা আপনাদের মতাদর্শের বা জুলাই এই যে জুলাইয়ের সময়কে, জুলাইয়ের অভ্যুত্থানকে কিংবা বিপ্লবকে ধারণ করে যারা, তারা একটা ছাত্র সংগঠন করেছে ইতিমধ্যেই। তারাও দেখেছি যে ইতিমধ্যেই ফর্ম সংগ্রহ করেছে। আপনাদের পর্যবেক্ষণ কি? আপনারা ওভারঅল একটু প্রথমেই শুনি যে রাজনৈতিক ব্যক্তি কিংবা আইনজীবী সব কিছু মিলে, এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, তো সেইখান থেকে আসলে এই নির্বাচনকে কিভাবে দেখছেন? যে অবশ্যই বাংলাদেশের এটাকে বলা সেকেন্ড পার্লামেন্ট বলা হয়। জি, ডাকসু হলো আমাদের বাংলাদেশের পার্লামেন্টের পরে যেই পার্লামেন্ট, এটাকে ডাকসুর পার্লামেন্টটাকে সেকেন্ড পার্লামেন্ট বলা হয়। তো সেই হিসাবে ডাকসুর ইতিহাস যদি আমরা দেখি, ঐতিহাসিকভাবে ডাকসুতে কিন্তু যারা মেধাবী নেতৃত্ব তারাই হলো এখানে মানে কি বলে করতেন, প্রার্থী হতেন। আমি অনেক ডাকসুর যারা ইলেকশন করছে তাদের জীবনী পড়েছি। তো ওই সময় দেখতাম যে রাজনৈতিক দলগুলো কে কত অ্যাক্টিভ, তার সে মূল বিষয় ছিল শিক্ষা জীবনে ছাত্র হিসেবে সে কেমন। ক্লাসের ফার্স্টকে বিভিন্ন দল ডাকতো। ওই সময় জাসদ ছিল, ছাত্রলীগ ছিল, ছাত্র দল ছিল। তারা খুঁজে খুঁজে বের করতো প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং হলে যে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, অথবা বিতর্ক করে, অথবা তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব ভালো। এগুলো দেখে দেখে বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্রদেরকে বাছাই করে নিত, এরপর একটা প্যানেল করতো। সেই প্যানেল থেকে যখন ইলেকশন করতো তখন আমরা দেখতাম যে খুব মেধাবী স্টুডেন্টরা ডাকসুতে নির্বাচিত হতেন। তো সেই ধারাবাহিকতা আস্তে আস্তে দেখলাম নষ্ট হয়ে গেছে। 90-তে কিছুটা নষ্ট হয়েছে। এরপরে 2013-14 সালে বোধহয় একবার একটা ইলেকশন হলো, এখানে কিছুটা আসছে। এবং এই সময় এসে আমরা দেখলাম যে ছাত্র শিক্ষা জীবনের 10 বছর গ্যাপ। আপনার ছাত্রত্ব সে এখনও 4th ইয়ারে পড়ে, 10 বছর পর্যন্ত সে 2nd ইয়ার 4th ইয়ারের মধ্যেই আছে আর কি। এই ধরনের নেতৃত্ব এখন এখানে হয়তো আসবে বা আসতেছে। এরপরে দেখলাম যে সে সারা জীবন তার বিশ্ববিদ্যালয় লাইফে পড়াশোনা করে নেই, শুধু রাজনীতি করে বেরিয়েছে। তার ডিপার্টমেন্টের রেজাল্টের অবস্থা খুবই খারাপ। তারাও দেখলাম এখন ডাকসুতে ইলেকশন করতেছে। তো এর মধ্যে গিয়েও আমার কাছে মনে হচ্ছে এখন গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবির, ছাত্রদল সহ কয়েকটি সংগঠন তারাও কিছু ভালো ভালো ছাত্র নেতৃত্বদেরকে নিয়ে আসতেছেন বা ক্যান্ডিডেট নিয়ে আসতেছেন। আমার মনে হয় এখান থেকে যদি ভালো প্রার্থী বেরিয়ে আসেন, এরা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন। আপনি দেখবেন ডাকসুতে ডাকসু, রাকসু, চাকসু এ ধরনের যেই ছাত্র সংসদগুলো ছিল, এই ছাত্র সংসদগুলোতে যারা ভালো করতেন, ভিভি হতেন, তারা বাংলাদেশের রাজনীতিতে মানে একটা প্রভাব ছিল, তারা ভালো করতেন। এবং বাংলাদেশে এই তথাকথিত ছাত্র রাজনীতি বাদ দিয়ে, এটাকে অ্যাবলিশ করে দিয়ে আমার মতে এই ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ করা দরকার।
আপনি ছাত্র সংসদ অ্যাক্টিভ করেন, ভালো মেধাবী ছাত্ররা বেরিয়ে আসুক, তারা রাজনীতি ভূমিকা রাখুক, বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতি এখানে চর্চা হোক। এবং এই বাংলাদেশের রাজনীতিতে গুণগত মান পরিবর্তনের জন্য এই ছাত্র সংসদের অনেক ভূমিকা আগে ছিল, এখনো রাখা উচিত বা থাকা উচিত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হাসিন ভাই। আপনার কাছে ফিরি। মানে ছাত্রত্বের যে সময়টা সেটি তো অনেক আগে শেষ করেছেন, এখন দেশ নিয়ে ভাবেন, দেশের জন্য কাজ করেন। সেইখান থেকে অনেকটা অনিশ্চয়তার জায়গায় তৈরি হয়েছিল যে জাতীয় নির্বাচনের আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হবে কিনা, সেই অনিশ্চয়তা তো নিশ্চয়ই কেটে যাচ্ছে। তো এই অনিশ্চয়তা কেটে যাওয়ার এখনও কি আপনি মনে করছেন যে আসলে অনিশ্চয়তা কেটে গেল, না অনিশ্চয়তা রয়ে গেল? এবং এই নির্বাচন কি একদম শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো একটা আইডল নির্বাচন হবে বলে কি মনে করছেন কিনা ডাকসুতে? আমি মনে করি সুন্দর একটা নির্বাচন হবে। এই অনিশ্চয়তা সৃষ্টি করলো কে? এটা অসৎ উদ্দেশ্য ভাই। আপনি রাজনীতিতে ক্ষমতা থাকবেন, তারপর নির্বাচন করাবেন, মানেই হলো গিয়া ওই দলীয়করণ, এই ধরনের কাজ ঠিক না। আমরা এতদিন পর এখনও যদি পরিষ্কার না থাকি, এত রক্ত, এত কিছু দেওয়ার পর যে আমি মনে করি আমি আগে ক্ষমতা তারপরে অন্য, এটা ঠিক না। আমাদের নতুন প্রজন্ম যা দেখাইছে, আমি মনে করি রাজনীতিবিদরা তা দেখাইতে পারে নাই। এই নতুন প্রজন্মের ছাত্রদের আমাদের নতুন নেতৃত্ব দরকার। জি, এতদিন দেরি হয়ে গেছে, 1 বছর, আমার মনে হয় আরও আগে করা উচিত ছিল, তাইলে অনেক সমস্যা কেটে যেত। জি। কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভাজন, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, তাদের মধ্যে বিভাজনটা আবার বেড়ে যাওয়ার কি সম্ভাবনা কোনোভাবে দেখছেন? আচ্ছা, বিভাজন তো হওয়ার কোনো কারণ নাই, এটা তো ছাত্রদের নিয়ে এটা করা। জি, বিভাজনটা হয় কখন? ক্ষমতায় যাওয়া নিয়ে না যাওয়া নিয়ে আসে। আমার মনে হয় এটা হবে না। নির্বাচন দেন, দেখেন ভালো নেতৃত্ব সৃষ্টি হবে এবং একটা স্ট্রং ফোটহোল থাকবে এদের। এবং এদের এটা আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির এই ডাকসু নির্বাচন এবং যারা নেতা নির্বাচিত হবেন, এটা পোর্টফোলিও পিভট। এটাকে অনেক রাজনীতিবিদরা ভয় থাকবেন, কারণ আগামী নির্বাচন এর উপর অনেক নির্ভরশীল। জি, নিশ্চয়ই। ইতিমধ্যেই দেখেছেন যে যেমনটা অ্যাডভোকেট মুজাহিদ বললেন, যে এখানেও বেশ কিছু ভালো শিক্ষার্থী, মানে পড়াশোনা করে কন্টিনিউ ছাত্রত্ব রয়েছে, এরকম শিক্ষার্থীরাও এখানে আসছে, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। সেখান থেকে এর আগের 6 বছর আগের যে নির্বাচন হয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, একদমই খুব শক্তিশালী নয়। সারা দেশে তাদের বৃহৎ সংগঠন বলতে তাদের খুব বড় কেউ ছিল না, সেরকম একদম গণ অধিকার বা ছাত্র অধিকার পরিষদ নামে নিজেরা তৈরি একটি সংগঠন দিয়ে ভিপি হয়ে গেল, খেয়াল করেছেন। কিন্তু এবার কি এই রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন থেকে কোনো ফাইট হবে, না এরকম একদম বিচ্ছিন্ন কোনো কিছু কেউকে বেছে নেবেন মনে করছেন? না, এখানে আমি মনে করবো এবার নির্বাচনটা সুন্দর হবে। ভালো ভালো ছাত্র ফিরে আসার কারণ হলো জনগণ এখন আস্থা আছে যে কারচুপি কম হবে বা হবেই না। এটি হলো, এই জন্যই দেখবেন ভালো ছাত্র ফিরে আসবে এবং মানুষকে একটা আস্থা দিবে। রাজনীতি একটা ভালো জিনিস, রাজনীতির সম্বন্ধে আমাদের খুব নেতিবাচক ধারণা আছে। এই নির্বাচন নিয়ে আমাদের খুব নেতিবাচক ধারণা, এখান থেকে আমাদের উত্তরণ করা দরকার। অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, সেটি হচ্ছে যে নির্বাচনে তো ছাত্রলীগ নেই, তাদের ভোট কোথায় যাবে? এখন কথা হলো যে ছাত্রলীগ কেউ করে কিনা। এই জুলাই গণহত্যার পরে ছাত্রদের মধ্যে ছাত্রলীগ তো আছে কিনা আমার সন্দেহ আছে। যারা ছিল তারা পালিয়ে গেছে, এখন ছাত্রলীগ ক্যাম্পাসে এক্সিস্ট করে বলে আমার মনে হয় না। নেতারা হয়তো নেই, কিন্তু সুতরাং ছাত্রলীগের পছন্দ করে বা তাদের সাথে আষ্টে পৃষ্ঠে ছিল সেরকম লোকজন নেই। এখন হলো যেই দলগুলো ইলেকশন করতেছেন, যেই দলগুলো কি, যেই প্যানেলগুলো আর কি, এই প্যানেলগুলোর মধ্যে থেকে চুজ করতে হবে। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু ছাত্রলীগ বাধ্য হয়ে করতো বা ক্ষমতাসীন ছাত্র সংগঠন বাধ্য হয়ে করে। আমরা যখন বিশ্ববিদ্যালয় হলে উঠছে, আপনিও নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তখন দেখেছেন ফার্স্ট ইয়ারে সংশ্লিষ্ট সরকারি দলের ছাত্র সংগঠন যদি না করে তাহলে গণরুমে ওঠা যায় না, তাদের হাত ধরে উঠতে হয়। গণরুম থেকে এরপরে হলো মানে ওখান থেকে ভালো রুম পাওয়া যায়। এখন যেহেতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলগুলোতে ওই সিস্টেমটা নাই, বড় ভাই নাই, মধুর ক্যান্টিনে সেই মানে অমুক ভাই যে হ্যান্ডশেক হাততালি দেওয়া নাই, তো যে কারণে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ইজিলি উঠতে পারতেছে, আবেদন করে উঠতে পারতেছে। যারা যেখানে সিট ফাঁকা আছে সেখানে কিন্তু গণরুমের ব্যবস্থা নাই এখন। তো যে কারণে
প্রেশার ক্রিয়েট করে ছাত্রলীগ করানোর সুযোগ নেই, ছাত্রদল করানোর সুযোগ নেই, শিবির করানোর সুযোগ নেই। উইলিংলি এখন সে চাইলে দল করবে না, তা না হলে করবে না। সেই পরিবেশ কিন্তু 5 আগস্টের পরে তৈরি হয়েছে এটি আপনার এবং হলো এই কারণেই তারা ফ্রি অ্যান্ড ফ্রিলি ভোট দিতে পারবে যদি ফেয়ার ভোট হয়। এটি আপনার আশা করি ফেয়ার হবে ভোট। যে আশাবাদ। হাসিন ভাই, ছাত্রলীগ বাধ্য হয়ে করতো, এটি হচ্ছে অ্যাডভোকেট মুজাহিদের পর্যবেক্ষণ। কিন্তু 6 বছর আগের যে নির্বাচনে ভিপি না হলেও এজিএস কিন্তু ছাত্রলীগ থেকে এসেছিল। তাহলে তখন যে ভোট দিয়েছিল সেটি কিভাবে হলো, বা ছাত্রলীগ কি নেই, এই কথা কি আসলে বলার সুযোগ আছে? একদমই নেই। অবশ্যই সুযোগ আছে। গত 15টা বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই। আপনি কেমন করে আশা করেন যে হাসিনার বা আওয়ামী লীগ যা নিয়ন্ত্রণ করছে, আওয়ামী লীগ না করে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে মাথা উঁচু করে হাঁটতে পারবেন না? তো আমরা হাঁটতে পারি নাই তখন। এখন সময় হয়েছে এটা সংস্কার করার। যারা আসবে তাদেরকে বলবো এমন একটা পরিবেশ সৃষ্টি করেন যে নেতিবাচক দিকটা রাজনীতির সম্বন্ধে এটা উত্তরণ হোক, যাতে সবাই একটা স্বাচ্ছন্দ্যে। ইভেন আমার বাচ্চাদের ভর্তি করতে যাচ্ছিলাম, তারা উৎসাহী ছিল না, কারণ পড়াশোনা হয় না, রাজনীতি হয়। রাজনীতি মানে বলতে বোঝাচ্ছে মারামারি হয়, বের করে দেওয়া হয়, রাজনীতি করতে দেওয়া হয় না। এই জায়গা থেকে উত্তরণ করতে হবে। খুব ভালো একটা পয়েন্ট আউট করেছেন যে পড়াশোনা হয় না, রাজনীতি হয়। রাজনীতিতে শুধু শিক্ষার্থীদের না, শিক্ষকদের মধ্যে, কর্মচারীদের মধ্যেও হয়। এবং পড়াশোনার যে বিষয়টি বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ওয়াইড যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, সেখানেও তো আমরা খুব সম্মানের সাথে দেখছি না। তাহলে এইগুলো ইতিবাচক ধারাকে ফিরে আসছে মনে করছেন? আমার মনে হয় ছাত্রদের একটা সংস্কার হোক, দেন টিচারদের একটা সংস্কার করা দরকার আছে। টিচারদের যে রাজনীতি না সরে আসে, তাহলে মনে করবেন ভালো নাম্বার দিলে মনে হবে একটা থাকবে অন্য দলে, আমাকে ঠিক মতো কেয়ার করে নাই বা নাম্বার দেয় নাই, আপত্তি থাকবে। শিক্ষকদের রাজনীতি না করা উত্তম, সম্মানের জায়গায় আছে। সেই পদক্ষেপ কি নেওয়া গেছে? আগামী ছাত্ররাই বলবে, ওরাই বলবে। সব কি ছাত্রদের হাতে? কিছু তো সবই ছাত্রদের হাতে, প্রশাসনের হাতেও আছে। না, প্রশাসন তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সে তো অবশ্যই আছে ভাই, ওনারও উচিত নিয়ন্ত্রণ করে, বাইরের তো কেউ না। ছাত্ররাই বলবে আমরা আপনারা চাই না আপনারা সম্মানের জায়গায় থাকেন, আমরা ছাত্রই থাকতে চাই। আমার মনে হয় একটা ভালো একটা দৃষ্টান্ত হবে এবং ভালো একটা গুণগত মানে আমরা চলে যাব। মুজাহিদুল ইসলাম শাহীন, মানে এই যে আমলাতান্ত্রিক জটিলতা বলেন, প্রশাসনিক জটিলতা, শিক্ষক কর্মচারীদের পলিটিক্স, কারণ শিক্ষকরাও তো ছাত্রদেরকে পলিটিক্সের মধ্যে জড়িয়ে রাখে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে, এটি তো আমরা দেখেছি বিগত দিনে। কতটুকু দূর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়? আসলে মোটেও দূর হয়নি। শিক্ষকদের যে প্যানেলগুলো ছিল, সাদা দল, নীল দল, অমুক দল, সমুক দল, কমলা দল, এই দল যদি এখান থেকে বাদ দেওয়া না যায়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান পরিবর্তন হবে না। কারণ আপনি দেখেন, অসৎ উদ্দেশ্য, নিজের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, চরিতার্থ করার জন্য এই শিক্ষক রাজনীতি করে এখানে। এবং আপনি দেখেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি আইন বিভাগে ছিলাম, আমার ক্লাস সকাল 8টায়, কিন্তু সেই ক্লাসে না নিয়ে এরপরে সে যাবে হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ওখানে সকালে ক্লাস নিয়ে আসতে আসতে আমাদেরকে শুধু ফোন করতো, এই 10 মিনিট দেরি হবে, এই 5 মিনিট দেরি হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যেত। এরপরে আমরা ক্লাস করতাম, আমাদেরকে ঠিকমতো ক্লাস করাতো না। এরপরে পরীক্ষার রেজাল্টে গিয়ে দেখতাম যে আমরা ভালো মার্কস পাই না। একই ব্যক্তি হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গিয়ে 8-এর উপরে মার্কস দিচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আমরা লেখার পরেও আমরা মার্কস পাই হলো, ওই সময় আমাদের সময় ডিভিশন সিস্টেম ছিল, 60 পাওয়া 60 পাওয়া খুবই ডিফিকাল্ট ছিল। একই টিচার আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 80 মার্কস দিত, তাহলে কিভাবে তারা এটা করতেন? অনেক প্রশ্ন, তার মানে তাদের নৈতিকতা নিয়ে আমাদের প্রশ্ন ছিল, বা প্রশ্ন এখনো আছে। অনেক প্রশ্ন, আপনি নতুন করে সেই প্রশ্নগুলো আবার তুলেন। কথা শুনছিলাম অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির যুগ্ম আহ্বায়কের। ফিরছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক, আমি দুঃখিত, রাজনৈতিক বিশ্লেষক এবং সমরবিদও। তো সেই সমরের যে জায়গা থেকে, সেটি হচ্ছে যে বাংলাদেশটাই তো একটা সমরক্ষেত্র হয়ে গিয়েছিল, যেখানে অগণন মানুষের রক্তের বিনিময়ে আবার সেই নতুন একটি বাংলাদেশ আমরা সবাই মিলে আনলাম। সেই বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমরা অনেক পাওয়ার, অনেক কিছু আমরা পেয়েছি নিশ্চয়ই, তার মধ্যে আবার অতৃপ্তির জায়গা ছিল মব ভায়োলেন্স। আজকে একটু কোট করি, সেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মব ভায়োলেন্স এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এটি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তিনি নিজেই বলছেন। এটি কেন আনা যাচ্ছে না? এটি সরকারের সফলতা কিংবা সরকারের উজ্জ্বলতা কি কিছুটা নষ্ট করছে না? তাহলে দেখেন, ওখানে খোদাবক্স ভাই আছেন, জি, উনি আইজিপি ছিলেন,
ইকবাল বাহার চৌধুরী আমার ব্যাচমেট, দুইজন সাথে আছেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠার সাথে। তারপরে যদি বলে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এটা লজ্জাকর। ওনার বোঝা উচিত ওনার পুলিশ ফোর্স ম্যাক্সিমামে আওয়ামী লীগের সময় রিক্রুটেড। ওনার উচিত ছিল এই সময়টায় নিরপেক্ষভাবে আপনি রিক্রুট করেন, উনি করেন নাই। প্রতিটা থানায় থানায় লোক নিতেন, আজকে সমস্যাটা হতো না, তাহলে নিরপেক্ষ লোক পাইতেন আপনি। এখন যখনই রাজনৈতিক নির্বাচনের পর নেবেন, আপনার উদ্দেশ্য এরকমই, নির্বাচনের পর নিলে দেখা যাবে ঘুষ দিয়ে ঢুকতে হচ্ছে। হাসিন ভাই, আপনার একটু তথ্যের জন্য বলি, আমি একটু থামালাম। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭,৬৩৭ জনকে নিয়োগ করা হয়েছে, এটি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। মানে ২৭,৫০০ নিয়োগ। ২৭,৫০০ তো কিছুই না আমার দেশের জন্য ভাই। আপনি হিসাব করেন কতটা কেন্দ্র, মানে ৪২,০০০, ওখানে ২৭,৫০০ বা ১,০০,০০০ কিছুই না আমার দেশে। আপনি স্বরাষ্ট্র খাতে আমরা জানি আমরা দুর্বল, তারপরে একটা আমাদের ফ্যাসিস্ট হাসিনা বেশ অ্যাক্টিভ, এখানে তো আগের হিসাবটা চলবে না। আপনাকে অবশ্যই পুলিশ ফোর্স বাড়াইতে হবে, দরকার হলে ২ বছরের জন্য নিয়োগ দেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের, ২ বছরের জন্য দেন, অসুবিধা নাই। তারপরে আপনি ট্রেন করে নেন, প্রতিটা এলাকার লোক নেন এবং নিশ্চিত করেন যে ঘুষ ছাড়া নেন। ঘুষ দিয়ে নিয়ে কিন্তু ট্রুস বাড়ায় কোনো লাভ নাই। আমি এইটা করলে তো এই সমস্যাগুলো হইতো না। এটা তো সবাই বলতেছে, ওনারা বোঝা উচিত। উনি যদি পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেন, সে চাইবেই পরে হোক, পরে হলে সুবিধা, এসপি সাহেবেরা একটু সুবিধা পান, এমপি সাহেবেরা সুবিধা পান। আমি যতটুকু জানি, লজ্জা লাগছে আমার বলতে, এই ৭ লাখের নিচে কেউ পুলিশ কনস্টেবল ঢুকতে পারে নাই। আমি মাথায় আসে না কি করে নেয়। এটা সুযোগ ছিল ওনার, যে আমি ঘুষমুক্ত পুলিশ নেই, তাহলে আমি দাবি করতে পারবো এটা তুই ঠিকমতো কাজ করস না কেন। আর ঘুষ দেওয়া কেউ ঢুকে তাকে আপনি তো স্পষ্ট করতে পারবেন না, এই ঘুষটা আপনারা সবাই খাইছেন। এটি কি এই নতুন প্রেক্ষাপটেও? নতুন প্রেক্ষাপট তো আসলে সব কিছু তো বেকার যায়। আমার বলেন, আপনার এটা কোন থানা ভাই? এটা হাতিরঝিল। হাতিরঝিল থানা একটা সাব ইন্সপেক্টর বর্তমান বেতন ভাতায় কেমনে চলবে? চলার কথা না, তাতে পরিবার আছে, বাচ্চা পড়াশোনা করবে। এই থানার এই এলাকার লোককে আপনি কেন সাব ইন্সপেক্টর বানাচ্ছেন না? বাসা থেকে সাইকেল মারে আসবে, হাইটে আসবে, সবাই চিনবে, কষ্ট কমে যাবে। আপনি খালি খালি দিনাজপুর লোক লাইনে হাতে দিলে রাখবেন আর বলে ঠিক মতো কাজ কর। একটা মামলা করতে গেলে কতটি বাধা পার হইতে হয় আমি দেখছি। বিশেষ করেন ভাই, র্যাবে থাকতে অনেক আমি আপনার এই মাদক এক প্যাকেট করা আমি জানি, এগুলো কোনোটাই মামলা টিকবে না। আপনি র্যাবের সিও ছিলেন তো চিটাগাঙে, জি। আপনার কোনো মামলায় টিকবে না। ও বেটাকে এই মামলার স্যাম্পলগুলি খুলে প্যাকেট করে পালাইতে হবে ফরেন্সিকের জন্য মহাখালী, এবং এটা সেকে নিজে এসে দিতে হয়, আবার নিতে হয়, এবং এই জন্য টাকা দিতে হয়। এই টাকা তো পুলিশ দেয় না, দেয় অনেক পরে হয়তো বা নাও দেয়। তখন কী হয়, মামলাটা আসামি পক্ষ ম্যানেজ করে। তো খালি খালি এই পিছিয়ে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। সত্য কথা, আপনি পুলিশকে সে ব্যবস্থা করেন, একটা যোগ্য মর্যাদা দেন, একটা সাব ইন্সপেক্টর মাস্টার পার্স, ওই মর্যাদার কাছে এই বেতন ভাতা চলবে না। যে না পারেন ভাই, এই এলাকার লোক রাখেন, আপনি এখানে কাজ করলো 8 ঘন্টা, বাকি সময় সে টিউশনই করলো, শিক্ষিত ছেলে মাস্টারি করলো। এটি তো বাস্তবতাও নেই, আপনি যেটা বলছেন এটি বাস্তব। সেক্ষেত্রে যাদের নতুন নিয়োগ পেল সেই মানুষই তো, সেই আমরা বাংলাদেশের মানুষই যারা আষ্টে পিষ্টে গত ১.৫ দশক ফ্যাসিবাদের বা স্বৈরাচারের দোসর হয়ে উঠেছিল অনেকে, তো সেই তারা তো মানুষই ছিল, রোবট তো আর না। তো সেই মানুষই আবার নিয়োগ হলো, তো তারা কি এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধারণ করে মানুষের সেবায় ব্রত কতটা হবে, সেই মোটিভেশন তাদের মধ্যে কতটা চালানো হয়েছে বলে মনে করছেন? আমার মনে হয় কি, আমরা প্রত্যেকে কোনো না কোনো ধর্মের অনুসারী। আপনি যার যার ধর্ম অনুসরণ করেন, আপনি সৎ থাকবেন। কোনো ধর্ম বলে না উচ্ছৃঙ্খলতা, অন্যায়, জুলুম। আপনি সেই পুলিশকে যদি তার মানে সামর্থ্যের মধ্যে রাখতে বলেন, যে কোনো সামনে একটা কনস্টেবল মনে করেন যে ডিউটি করে বাইরে দাঁড়ায় থাকে 6 ঘন্টা 8 ঘন্টা, সে পাশের দোকান থেকে চা খাচ্ছে, চা আলা হয়তো পয়সা নিচ্ছে না, এগুলি আমাদের টেক কেয়ার করতে হবে। তো আমরা যদি এগুলি কেয়ার না নিই, তার খরচটাকে দিতে হবে। তো ঢাকা শহরে যে পুলিশের বেতন ভাতা এবং হয়তো রংপুর দিনাজপুরে অন্যরকম কম, এটা মূল্যায়ন করে এটা আপনাকে একটা বেতন দিতে হবে, সম্মানের সহিত থাকতে পারে। তাদের যে তাদের মধ্যে, পুলিশের মধ্যে যে একটা ট্রমা ছিল, সেই ট্রমাটা কি দূর কতটুকু হয়েছে, অবজারভেশন কি আপনার? আচ্ছা, ট্রমা তো অনেক যায় না, কার নামে মামলা আসে, কে মামলা দেয়, এই মামলা যারা দিচ্ছে এদেরকেও নিয়ন্ত্রণ করা উচিত। সরকার চেষ্টা করতেছে, কারণ ছাড়া এলাকার প্রভাবশালী লোকরা নিজেরা নতুন করে প্রভাবশালী হচ্ছেন, ইচ্ছা মতো থানা কারা কারা আছে নাম ধরে মামলা দিয়ে দিতেছেন।
আমাকে অনেক সাব ইন্সপেক্টর র্যাবে ছিলাম, তারা বলে স্যার কী করবো, আমার নামে মামলা দিছে, আমি তো ছিলাম না। এইভাবে অহেতুক আমার মনে হয় এই মামলাগুলি বিচারক উনি একটু যাচাই বাছাই করে আমলে নেওয়া উচিত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। আইন অঙ্গনের মানুষ, আপনার কাছেই একটু আসি। মামলা যেখানেই হোক না কেন, আসলে বিচার প্রার্থী তো আপনাদের কাছেই ছুটে যায়, আপনাদের মাধ্যমেই ইন্ট্রোডিউসিং হতে হয়। তো সেখানটায় একটু আসি, কতটা পরিবর্তন হলো বিচার অঙ্গন, বিচারালয়, আইন অঙ্গন, কতটা মানুষ সুফল পাচ্ছে? এখন আপনার বিচারাঙ্গন তো শুধু একটা মামলা দায়েরের ক্ষেত্রে মানে এখানে ভূমিকা হলো থানার বা পুলিশের, এবং যিনি মামলা করেন সে বাদীর। বিচারাঙ্গনে হলো বিষয়টা হলো যে যখন একটা মামলা এজাহার থানায় ফাইল হয়, তখন তো এখানে বিচারকের জাজদের কোনো ভূমিকা থাকে না। তো থানায় যখন মামলাটা ফাইল হওয়ার সময় যাচাই বাছাই করে নেওয়া উচিত যে তুমি শাহবাগ থানায় একটা হত্যাকাণ্ড ঘটেছে, তার এগেনস্টে তুমি সারা দেশের 200 মানুষকে নিয়ে আসলা, কোন বেসিসে নিয়ে আসলা, কেন নিয়ে আসলা, এগুলো যাচাই বাছাই করার দায়িত্ব হলো থানার। থানা আপনার 5 আগস্টের পরবর্তীতে অকার্যকর হয়ে গিয়েছিল, যে মামলা নিয়ে গেছে ওটা ফাইল করে দিয়েছে, আতঙ্কি ছিল, ভয়ে ছিল। কিন্তু আপনি মাঝে মাঝে আমাদের কাছে আসি, জুলাই ভিকটিম, শহীদের পিতামাতা জীবিত আছে, তারা কোনো মামলা করে নাই, মামলা করেছেন এলাকার এক মানে অমুক আপনার দলের নেতা। আরে বাবা, তোমার তো কি গরজ পড়েছে, আমার ছেলে মারা গেছে, আমি মামলা করি নাই, তুমি মামলা করছো কোত্থেকে? এখন সে 300-400 লোকের বিরুদ্ধে মামলা করলো, যখন আদালতে আপনি মামলাটা নিয়ে আপনার আপত্তি, না যাদের নামে করেছে সেটা নিয়ে আপত্তি? দুটোতেই মামলাতেও আপত্তি আছে। শহীদ হয়েছে বা খুন হয়েছে এটি তো সত্য, শহীদ হয়েছে এজন্য মামলা করবে ভিকটিম পরিবার। জি, ভিকটিম পরিবার যখন মামলা করতে গেল, মামলা করতে গিয়ে দেখে একই ঘটনায় তার ছেলে যে ঘটনাটা শহীদ হয়েছেন, সে মানে শহীদ হয়েছেন শাহবাগে, কিন্তু হাতের জিল থানায় অলরেডি মামলাটা হয়ে আছে ওই ঘটনায়। যিনি মামলা করছেন তিনি জানেনও না যে এরকম একটা মামলা, এরকম একটা ঘটনাটা শাহবাগে করছে। এটা আপনি উদাহরণ দিচ্ছেন? হ্যাঁ, উদাহরণ দিচ্ছে আর কি। এখন মামলা করার সময় কিন্তু হাতির জিল কিন্তু এটা চেক করে নেই যে কোথায় মারা গেল, স্পটটা কোথায় একটু চেক করি, ভেরিফাই করি, না করে হাতির জিল মামলা হয়ে গেল। ভিকটিম পরিবার বিচার চাইতে গিয়ে দেখে যে আসলে বিচার ছিনতাই হয়ে গেছে। কিভাবে ছিনতাই হলো? ওই যে অমুক ব্যক্তি সে হাতির জিলে মামলা করলো 400 ব্যক্তির বিরুদ্ধে, এবার একজন আসামিকে ধরতেছেন অথবা ফোন করছেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আসেন সমঝোতা করি। এইটা করে করে অনেক ব্যক্তি টাকার পাহাড়ও মানে বানিয়ে ফেলছে। তাহলে এই যে পাহাড় বানিয়ে ফেলেছে, নতুন বাংলাদেশে এইগুলো হবে না, এর বিরুদ্ধেই রক্ত ঝরলো। সেই বাংলাদেশে যে যারা সামনে থেকে নেতৃত্ব দিল, সেই তাদের নিয়ে গঠিত দল হলো এনসিপি। সেই এনসিপির নেতা হিসেবে আপনি দুর্বলতাগুলো বলছেন, তাহলে আপনারা এর বিরুদ্ধে সরব কেন হচ্ছেন না? আমরা অবশ্যই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মানে কি বলে বিচারের বিষয় আমরা এখনো কি বলে এখানে ওয়াচডগ হিসেবে মানে দায়িত্ব পালন করতেছি। আমাদের একটা বিচার সেল আছে, আমরা এই ধরনের ভিকটিমরা প্রত্যেক দিনই আমাদের অফিসে আসি। কিন্তু এই যে আপনি বললেন যে ভুয়া মামলা হচ্ছে, বলছি আমাকে ভুক্তভোগী হচ্ছে, আপনাকে বলছি ভুয়া মামলা তো এনসিপি করতেছে না, ভুয়া মামলা তো কে করতেছে এগুলো খুঁজে বের করতেছি। আমরা খুঁজে বের করে এদেরকে ডেকে নিয়ে আমরা বসে পুলিশের সাথে সমঝোতা করে দিচ্ছি যে আপনি যে মামলা করলেন এই মামলায় তো এরা আসামি না, অথবা এই মামলা করলেন আপনি তো ভিকটিম পরিবারের কেউ না, আপনি কেন মামলা করলেন, অথবা ভিকটিম পরিবার মামলা করছে একটা, আপনি এখানে কেন আপনাকে মামলা করতে হলো। আমরা পুলিশকে অনেক সহযোগিতা করতেছি, ভিকটিম পরিবারকে সাপোর্ট দিচ্ছি, ইভেন যারা ক্ষতিগ্রস্ত এদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। অনেক ধন্যবাদ। হাসিন ভাই, আপনার কাছ থেকে একটু শুনি, আপনার অবজারভেশন কি? রাজনৈতিক দল হিসেবে এই যে অভ্যুত্থানের একটি অন্যতম শক্তি হিসেবে তারা সেই কাজটি করছে বলে দাবি করছেন, তারা সেখানে তাহলে অন্য অন্য যে সংগঠনগুলো আছে, প্রশাসনিক যে যন্ত্রগুলো আছে, তারা এই বিষয়গুলো কতটা মানদণ্ড দেখবে বা কিভাবে দেখবে? কারণ ভুক্তভোগী তো কেউ হয়ে পড়ছে এরকম মামলায়, এবং আগামীতে এই ধরনের ভুয়া মামলা হলে গোটা এই বিচার নিয়েও তো প্রশ্ন উঠে যাবে, এবং স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠবে। বিচার নিয়ে প্রশ্ন উঠবে, তার চেয়ে ভাই একটা নিয়ম করা উচিত যে মামলা করবে, যদি মামলা প্রমাণ করতে না পারে তাকে সমদণ্ড হবে, এছাড়া সোজা হবে না। বাঙালি আইন অ্যাপ্লাই করতে হবে, করতে হবে, সরকার এটা উচিত আইন বিভাগের নিশ্চিত করা। না হলে দেখবেন কারণ ছাড়া অহেতুক মানে যে লোকটা জড়িত নাই, আমাদের মিরপুর 10 নম্বর আমাদের যেহেতু শ্বশুরবাড়ি এলাকায় এই মামলায় কেসে কয়টা মামলা কোথায়, ওই কাপুর থানাও করা হয়েছে, মিরপুর 1 নম্বরও করা হয়েছে, অনেক জায়গায় এরকম। এটা বিশাল একটা বাণিজ্য চলতেছে ভাই। এটা আমি মনে করি আরেকটা হলো রাজনৈতিক মামলা, এখানে নিয়ন্ত্রণ থাকা উচিত। যদি সে পুলিশ কর্মকর্তা নিশ্চিত না হয় মামলা নেবেন না। সমস্যা হলো আমাদের রাজনীতিবিদ ভাই, এই রাজনীতিবিদ যদি ভালো হয়ে যায়
ভালো রাজনীতি পাই, দেশ সুন্দর হয়ে যাবে। এরাই আমাদের মূল সমস্যা। রাজনীতিবিদরা সেই রাজনীতি তো করছেন, মুজাহিদুল ইসলাম শাহীন সেই রাজনীতিও করছেন। তো সেখানে রাজনীতিবিদরা কি পর্যবেক্ষণ, আপনারা না হয় আপনাদের চিন্তার কথা বলবেন। এই রাজনীতির সাথেও যারা, তারা যদি এই এই ভুয়া মামলা টামলায় জড়ায় যায়, সেক্ষেত্রে কি যদি কোনো বৃহৎ শক্তিও জড়িয়ে যায়, তাহলে আপনারা কি সেই আগের মতো 5 আগস্টের আগের মতো দাঁড়িয়ে তাই সেই প্রতিবাদ করার সেই সক্ষমতা আপনাদের আদৌ তৈরি হয়েছে? আমরা সবসময় আশাবাদী। রাজনীতি আপনি দেখেন 17 বছরে রাজনীতি কলুষিত হয়ে গেছে। এই কলুষিত রাজনীতি থেকে আপনাকে বেরিয়ে আসতে কিছুটা সময় লাগবে। আপনি দেখেন এখন আমি যতটুকু শুনেছি, আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বিভিন্ন মামলার তদন্তের বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। এটা এরকম যে একই বিষয়ে কয়টা মামলা হলো ইনভেস্টিগেশন করে রিপোর্ট দেওয়ার জন্য, এবং ভুয়া মামলা হলো কিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও অনেকগুলো চেক আউট করার ব্যবস্থা করা হচ্ছে। এখন আপনি দেখেন 5 আগস্টের পরে কিন্তু পুলিশ অকার্যকর ছিল, এবং এই মামলাগুলো করার ক্ষেত্রে কোনো বাস বিচার ছিল না, যে যেখান থেকে পারছে মামলা করছে, এবং পুলিশ ভয়ে আতঙ্কে ওগুলো এফআইআর হিসেবে রুজু করে ফেলছে। এখন এখান থেকে উত্তরণের জন্য একটা সামষ্টিক সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিচার বিভাগ, পুলিশ, ম্যাজিস্ট্রেসি যেগুলো আছে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া দরকার যে ভুয়া মামলাগুলো আমরা এখান থেকে কীভাবে উত্তরণ করতে পারি। সেটি আপনি বলছেন সমন্বিত উদ্যোগ। সমন্বিত কিন্তু বিচার ব্যবস্থায়ও তো আমাদের যে এত ভুরি ভুরি মামলা, সেই তুলনায় বিচারকের স্বল্পতা, কোর্টের যে মানে স্পেস সংকট, একটা কোর্টে অসংখ্য মামলা বিচার, সেই একদম দেখে 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 বিচারকরা সেটি জাস্টিফাই করার, জাস্টিস করার কি সেই সুযোগটা থাকে আসলে প্রপার টাইম নিয়ে? এখানে কর্নেল হাসিন ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে মিথ্যা মামলা হলে তার পানিশমেন্ট হওয়া উচিত। আইনে কিন্তু সেই বিষয়টা আছে, কিন্তু এখন মিথ্যা মামলা প্রমাণ হওয়ার পরে যিনি বাদী মিথ্যা মামলা করলেন তার কিছুই হচ্ছে না। শুধু তাই না, বাংলাদেশের দেওয়ানি মামলা মানে জমি জমার মামলাও প্রচুর হচ্ছে, এবং অন্য একজনের সম্পত্তি গ্রাব করার জন্য, আত্মসাৎ করার জন্য কিন্তু তারা মামলা করে বসে আছে। এবং এতে কি ক্ষতি হচ্ছে, যিনি মূল মানে জমির মালিক তিনি কোর্টে দৌড়াচ্ছেন, আর ওই ব্যক্তি মামলা করে বসে আছেন, সে মজা দেখতেছেন। এখন যদি এই সিভিল মামলা, ক্রিমিনাল মামলা, দুই মামলাতেই যদি সিভিল মামলায় হলো জরিমানার ব্যবস্থা থাকতো, হিউজ আপনার হলো কি বলে মানে এখানে ফাইন থাকতো, যে আপনি একটা ভুয়া মামলা করলে 5 লাখ টাকা জরিমানা হবে, তাহলে দেখবেন যে মানুষজন ভুয়া মামলা করার আগে 10 বার চিন্তা করছে। সেক্ষেত্রে এই যে অসংখ্য সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে দেশ রাষ্ট্র সংস্কারের যে কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, তার মধ্যে কি এই বিষয়গুলো আসছে বা এসেছে? আসছে। আপনি দেখবেন এই যে রিসেন্টলি সিআরপিসি সংশোধন করা হয়েছে, অনেকগুলো আইন সংশোধন করা হয়েছে। সেখানে আগে ছিল কস্ট 5,000 টাকা, এখন সেখানে 1 লাখ টাকা করা হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় আসছে। আপনি ইউকে আদালতে যান, ওখানে মামলা করার আগে 10 বার চিন্তা করে যে এই মামলায় যদি হারি আমি, তাহলে যিনি বিবাদী পক্ষ এসে কোর্টে যে তার কস্ট গেল, তার লয়ারকে ফিস দিল, এই ফিসটাও বাদীকে দিতে হবে। তখন কিন্তু সে চিন্তা করে যে আমি একটা অসত্য বা একটা ভুয়া মানে ঘটনা দেখে মামলা করব, বা আমাকে যে ঘটনাটা ঘটে নাই সে ঘটনার বিষয়ে মামলা করবো, তখন সেটা মানে করছেন না। কেন করছেন না? তাকে হিউজ কস্ট দিতে হচ্ছে। জি। তো ফৌজদারি মামলার ক্ষেত্রে আবার জেলে যাওয়ার একটা যদি ভয় থাকে, আর সিভিল মামলার ক্ষেত্রে যদি কস্টের একটা ইয়ে থাকে, মানে ভয় থাকে, তাহলে দেখবেন যে বাংলাদেশের এ ধরনের ভুয়া মামলা, অসত্য মামলাগুলো অনেক কমে যায়। ফিরছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান আপনার কাছে। একটু আগামী নির্বাচন নিয়ে আলোচনা করি। ইতিমধ্যেই ইসির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। 24 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে 82টি আসনের সীমানা আপত্তির যে শুনানি, সেইগুলো। তো নির্বাচনী রোডম্যাপে তো আমরা ইতিমধ্যে নির্বাচনী ট্রেনেও অনেকটা বলা যায় যে উঠে গিয়েছে বাংলাদেশ। সেই জায়গা থেকে নিশ্চয়ই নির্বাচনের মতো এগিয়ে যাবে, আপনারাও যেটি বলছিলেন। সেখান থেকে সংস্কার কিংবা বিচার, সেই জায়গাটা কতটা এগিয়েছে? নির্বাচন আগে যে কাজগুলো দরকার, ভোটার সংশোধন, পরিবারের মৃতদেরকে বের করে দেওয়া, ভুয়া ভোটার বের করে দেওয়া, এটা করবে। এরিয়া যেটা করা উচিত, অসৎ উদ্দেশ্যে করলে বা নীতিগতভাবে যেটা সিদ্ধান্ত হয় সেটা করবে, এটা প্রচলিত নিয়মের মধ্যেই। নির্বাচন হবে কি না, বাট এই নির্বাচনের জন্য কি ভাই বিপ্লবটা হয়েছে? এই এতদিন লোক মারা গেল, 1443, নির্বাচনের জন্য না তো, সংস্কারের জন্য। আমরা গুণগত মান চাই, ভালো একটা বাংলাদেশ চাই। এখন এই আমি তো মনে হয়
কিন্তু সেই বাংলাদেশে তো নিশ্চয়ই জনগণের দ্বারা প্রতিনিধি, তাদের নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে, সেটি তো নির্বাচনই বলে, তাই না? না, এই যে জনগণ যে তাকে নির্বাচিত করবে তার একটা তো গাইডলাইন দরকার। জি, আমরা তো মমতাজ মার্কা এমপি চাই না, সোজা কথা। আমরা এমন এমপি চাই যা দেখে অনুকরণীয়, ওই নির্বাচনী এলাকার লোক তাকে অনুকরণ করবে। এখন এই অনুকরণীয় লোকগুলি সব গুলশান এলাকায় থাকে, ঢাকায় থাকে, আর নির্বাচনের প্রতিনিধি হলেন সেই সাতক্ষীরার লোক। যখন ঝড় বন্যা আসতেছে ওনাদের সাথে উনি নাই, উনি ঢাকা শহরে। আমি তো এই জনপ্রতিনিধি দরকার নাই। এনার নির্বাচন, ওনাদের মূল কাজ হলো আইন প্রণেতা, তাদের এইখানে থাকা উচিত, এর বাইরে কোথাও না। এর বাইরে দিলেই লাভজনক প্রতিষ্ঠান, এটা আমরা চাই না। নতুন দেশ আমরা নতুন করে আগাইতে চাই, যেটা বেসিক জিনিস সেখানে আমরা আসি, দেখবেন ভালো লোক পাবো, ভালো লোক পাবো, ভালো নেতৃত্ব পাবো, দেশ সুন্দর জায়গায় যাবে। আর প্রত্যেকটা লোকের আমি মনে করি ধারণ করা উচিত, ছাত্ররা আমাদের শিখাইছে যেটা বলবো, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। জি, ভারতকে লালন করে আপনার নির্বাচন আসা উচিত না সেই দলের। ধন্যবাদ মুজাহিদুল ইসলাম শাহীন। একদমই সাম্প্রতিক সময় হঠাৎ করে মনে হলো যে আপনারা একদমই ইউটার্ন নিয়েছেন, এনসিপি নেতারা কয়েকজন। এর আগে আপনারা তো সবসময়ই সরকারের ব্যাপারে পজিটিভ কথাই বলতেন, হঠাৎ করেই দেখছি যে জন আকাঙ্ক্ষার প্রতি গাদ্দারি করছে, এরকম বক্তব্য আপনাদের নেতারা দিয়ে থাকেন। এটি হঠাৎ করে আপনারা ইউটার্ন নিলেন কেন এই গভর্নমেন্টকে, এই অন্তর্বর্তী সরকারের প্রতি? সেখানে এখনো আপনাদের ছাত্র উপদেষ্টা রয়েছে যাদেরকে মনে করা হয় যে আপনাদের সাথে সংশ্লিষ্ট। এখানে আপনি দেখেন যে জুলাই বিপ্লব হওয়ার পরে যে জন আকাঙ্ক্ষা ছিল, জি, সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে গিয়ে আমরা কি দেখলাম, যে আমরা এখনো মৌলিক কোনো সংস্কার দেখতে পাচ্ছি না। আমরা বিচারের কোনো অগ্রগতি খুব একটা দেখতে পাচ্ছি না। তো যে কারণে আমরা ছাত্ররা তো গভর্নমেন্টকে আমরা সাপোর্ট দিচ্ছি শুরুতে, যে একটা নরবড় অবস্থায় গভর্নমেন্ট আছে, তাকে সাপোর্ট দিতে হবে, আমরা সাপোর্ট দিচ্ছি। সাপোর্ট দেওয়ার পরে এই সরকার যদি তার কাজগুলো বাস্তবায়ন করতে না পারে, সেই হিম্মত তার বা শক্তি সামর্থ্য না থাকে, তাহলে তো আমরা তাকে সাপোর্ট দিব না। আমরা কেন সাপোর্ট দিব তাকে? সেই হিম্মতে সেই সরকারে তো আপনাদের ছাত্র প্রতিনিধি রয়েছে। না, আমাদের ছাত্র প্রতিনিধি থাকার সমস্যা কি? একটা সরকার সমষ্টিগতভাবে তো ব্যর্থ হতে পারে। একজন দুইজন আপনার হলো, আমরা মনে করি তারা অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু সমষ্টিগতভাবে একজন দুইজন কি আপনাদের দুইজন? সেটা আমাদের দুজন হতে পারে, অন্য আরো এক দুইজন হতে পারে। এটা আমি আপনি সুনির্দিষ্ট দুইজন বললেন, তো সুনির্দিষ্ট করে বলতেছি না, এক দুইজন বা তিনজন হতে পারে, পাঁচজন হতে পারে। কিন্তু সমষ্টিগত আপনি ক্ষেত্রে দেখেন যে সংস্কারের যে মূল বিষয়টা, আপনি এই যে আগের যে সংবিধানটা ছিল, এই সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা উচিত ছিল। আপনি গণপরিষদ নির্বাচন দিয়ে সেই নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান আমরা আনতে পারতাম, সেটা করার কথা ছিল, সেটা কিন্তু আমরা পাইনি। শুধু তাই না, আইনগত দিক থেকেও বিভিন্ন জায়গায় আপনার সংস্কার করার সুযোগ ছিল, সেটা হচ্ছে না বা হয় নাই। আপনি জুলাই বিপ্লবে যারা শহীদ আহত পরিবার আছে, এদের জন্য কোনো ভালো কোনো ব্যবস্থা, বিচার হয় নাই, এদের পুনর্বাসনের ব্যবস্থা হয় নাই, এদের চিকিৎসার ভালো কোনো ব্যবস্থা হচ্ছে না। সুতরাং আমরা তো আমাদের কথা বলতে হবে। আমরা এই সরকারকে শুরুতে সাপোর্ট দিচ্ছি, তার মানে এই না যে আমরা আনইকুইভোকাল সাপোর্ট দিয়েই যাব। আমরা দেখব এই দেশের কল্যাণ, দেশের উন্নয়ন হচ্ছে কিনা। যদি তা না হয়, ছাত্র জনতা আবার যে কোনো সময় আন্দোলনে বেরিয়ে যেতে পারে। আপনার এই যে হয় না, মানে না পাওয়ার একটু অতৃপ্তি কথায় ভাব, তাহলে এই যে ঐক্যমত্য কমিশন, যেখানে ঐক্যের জন্য গিয়েছিলেন, সেই কমিশনে এই যে প্রায় মাসখানেক ধরে মিটিং করলেন, ক্লাস করলেন, সেখানে কি হলো তাহলে? আপনি দেখেন এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। ঐক্যমত কমিশনে সবাই বসলো, বসে গিয়ে এক জায়গায় আটকে যায়। সবাই সব কিছুতে রাজি হয়, একটা বিশেষ দলের একজনের কাছে গিয়ে আটকে যায়। সে একটা কথা বললে ওইটা হয়, তা না হলে হয় না। এটা একটা গেল। সেকেন্ড বিষয় আপনি দেখেন জুলাই ডিক্লারেশন। এই জুলাই ডিক্লারেশনের যে ঘোষণাগুলো আসলো, যেহেতু হওয়ার পরে শেষে গিয়ে এসে কি বললো, যে আগামী নির্বাচিত সরকার পরবর্তী 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। তো এই জন্য তো আমরা ঐক্যমত কমিশনে বসি নাই। আমাদের তো মূল ফোকাসিং পয়েন্ট ছিল যে এখন সংস্কার হবে, মৌলিক সংস্কার এখন হয়ে যাবে। একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর সে কি করবে না করবে, এটার জন্য তো জনগণ আন্দোলন করে নেয়, বিপ্লব করে নেয়। বিপ্লব করার এই সরকারের মূল ম্যান্ডেট তো হলো গণবিপ্লব, গণ অভ্যুত্থান। সেখানে এই বাংলাদেশের মানুষের তিনি যদি পালস বুঝতে না পারেন, সে মৌলিক সংস্কারগুলো যদি নাই করতে পারেন, তাহলে আগামী সরকার এসে কি করবে, এটার জন্য তো ভাই আপনি বসেন নাই। আপনি তো কোনোভাবেই আইনগত কোনো সরকার না। সুপ্রিম কোর্টের 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে আপনি আপাতত একটা আইনগত ভ্যালিডিটি আপনি দেখাচ্ছেন, কিন্তু আপনার তো মূল ম্যান্ডেট হলো জনগণের ম্যান্ডেট। 5 আগস্ট লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসছে, এইটা আপনার ম্যান্ডেট। তো সেই ম্যান্ডেট নিয়ে আপনি জনগণের জন্য কি করলেন?
দেশের সামগ্রিক কল্যাণের জন্য আপনি কি করলেন, এটাই তো দেখার বিষয় ছিল। যখনই আমরা দেখছি সেই কাজগুলো হচ্ছে না, তখনই কিন্তু আমরা বলতেছি যে এই সরকার কিন্তু ব্যর্থতার দিকে যাচ্ছে, বিচার হচ্ছে না, সংস্কার হচ্ছে না। এবং পাশাপাশি আমরা নির্বাচনও চাই, জি, কিন্তু নির্বাচনের এখন যে অবস্থা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর, আপনি কয়েকজন মানুষকে রুখতে পারছেন না। পুলিশ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, একজন মানুষকে নির্যাতন করা হচ্ছে, তারা ভয়ে আতঙ্কের সামনে যাচ্ছে না, অথবা তারা ইচ্ছা করেই যাচ্ছে না দেশকে অকার্যকর প্রমাণ করার জন্য। কারণ এটা তো হাসিনার পুলিশ, হাসিনার নিয়োজিত পুলিশ বাহিনী এখনও বিভিন্ন জায়গায় আছে। আপনি দেখেন গতকালকে বা পরশুদিন খুলনার সিএমপি কমিশনার একটা নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা একজন কনস্টেবল তিনি ফাঁস করে দিয়েছেন, আস্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে সর্বত্র এই হাসিনা বাহিনী কিন্তু এখনো ওত পেতে আছে কিভাবে গোলাপানিতে মাছ শিকার করা যায়। তো আমরা তো এটা চাইনি। এই এই সরকারের কাছে আমাদের এইটাই প্রত্যাশা যে আপনি বিচার সংস্কারগুলো করেন, মৌলিক সংস্কারগুলো আপনি এখনই করে যান। নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে হচ্ছে হোক, সমস্যা নাই, এখন হয়তো অনেক সময় আছে, করার সুযোগ আছে। আমাদের প্রত্যাশা সরকারের কাছে এটাই। জি, কর্নেল হাসিন, সেটি হচ্ছে যে রাজনৈতিক দল দেশ পরিচালনা না করলে স্থিতিশীলতা আসবে না, এটি অনেক রাজনৈতিক নেতাদের বক্তব্যে আমরা শুনেছি। এবং এখন অ্যাডভোকেট মুজাহিদের বক্তব্য মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সব বিষয়ে তারা খুশি নয় এবং মনে করছেন যে আকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারছেন না, এটিও তার মত। তাহলে এখনকার সরকার যদি না পারে, আগামী যে সরকার আসবে সেই তারা, এখনকার যারা রাজনৈতিক দল আছে তারা তো প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল এবং এখনকার সময়কে ধারণ করে, তারা এসে যদি এই সংস্কার বাস্তবায়ন করে এবং সবাই যদি ঐক্যমত্য সেখানে হয়, সেটিতে অসুবিধা কোথায় তাহলে? সমস্যাটা হয়েছে কি ভাই, ডক্টর ইউনূস প্রথম ভুল করছেন, এটা উনি জনগণের সরকার ছিলেন, উনি বিশাল একটা শক্তিশালী ছিলেন, উনি নিজের থেকে নিজে দুর্বল হয়ে গেছেন। উনি উচিত ছিল না রাজনীতিবিদদের সাথে কথা বলা। রাজনীতিবিদরা তো সরাসরি এই বিপ্লবে ছিলেন না, ছাত্র ছিলেন, মিডিয়া ছিলেন, আইনজীবীদের ছিলেন, তাদের সাথে কথা বলে একটা সিদ্ধান্তে আসতেন, তারপর গণভোট করে আপনি শক্তিশালী হতে পারতেন। এখনও ওনার উচিত, উনি উত্তর পাড়া নিয়ে আতঙ্ক থাকেন, উত্তর পাড়া দুজনের মধ্যে মন কষাকষি, এইভাবে তো দেশ আগাইতে পারে না। দিন দিন দুর্বল হচ্ছেন। আপন করে নেন, একটা ঘোষণা দিলেন আপনি, জুলাই ঘোষণা, ওখানে সেনাপ্রধান থাকলে কি অসুবিধা হইতো বলেন তো আমারে? পাশে সেনাপ্রধান দাঁড়ালে কি অসুবিধা হইতো ডক্টর ইউনূসের? এই জিনিসগুলি না বুঝে আপন হইতে পারতো সেনাপ্রধান, এবং দেশটা আগে নিয়ে দিতে পারতো, ভুল ত্রুটিগুলি বলতে পারতো। এ তো বিপ্লবের অংশ সেনাবাহিনী, 3 দিন আগে তো অন্তত পড়ছে। কিছু একটা লোকের জীবনে যদি বেঁচে থাকে এই স্বীকৃতি দিতে হবে। এখন মনে করেন এই ঘোষণার মধ্যে অনেক কিছু বাদ পড়ছে, বিডিআর বিদ্রোহের কথা বলেন নাই, কারণ ভারত অখুশি হবে এই জন্য। আপনি সে শাপলা চত্বরের কথা বলেন নাই। আমি তো 15 আগস্টের কথা বলবো। 15 আগস্ট না হলে আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না। তাদের কথা বলতে হবে আপনাকে। আপনার সাহস না থাকে তো গণভোট করেন, আবার শক্তিশালী হন, তারপরে সংস্কার করেন। আমার কথা ভাই পরিষ্কার। আপনাদের এখন মৌলিকভাবে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আমি একটু কোট করি আজকের, যদিও বিএনপির সব নেতাদেরই তাদের বক্তব্য, আজকে রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেছেন সুষ্ঠু পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। আপনারা কি এখনো পিআরের দাবিতে আপনারা এখনো মানে এক জায়গায় আছেন? পিআর আমাদের দলীয় স্ট্যান্ড ছিল নিম্ন কক্ষে হবে, এখন যে ইলেকশন হচ্ছে এরকমই হবে, কিন্তু উচ্চ কক্ষে পিআর হবে। জি, তাহলে কি হলো, নিম্ন কক্ষে আপনার অনেক ধরনের ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসতে পারেন, এখানে বিভিন্ন ধরনের বাণিজ্য হতে পারে, টাকার খেলা হতে পারে। তো এখানে যদি নিম্নকক্ষে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসেন, কিন্তু উচ্চ কক্ষে আপনি বিভিন্ন মাল্টি সেক্টরাল যারা ভালো ভালো মানে কি বলে লোকজন আছেন, কি বলে এক্সপিরিয়েন্স লোকজন আছেন, যেমন আপনি ডক্টর কামাল হোসেন, আপনি ভোট দিয়ে দেখেন উনি কিন্তু বাংলাদেশে কোথাও একটা আসন থেকে ইলেক্টেড হয়ে আসতে পারবেন না। এ ধরনের ভালো ভালো একাডেমিশিয়ান ব্যক্তি আছেন, ওনার রাজনীতিবিদের উচ্চ কক্ষে আপনি বলছেন ওনার রাজনীতিবিদের বাইরে গিয়ে বলতেছি এ ধরনের বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, হ্যাঁ আমরা উচ্চ কক্ষে চাচ্ছি যে পিআর এখানে হোক। পিআর এর মাধ্যমে তো নিম্ন কক্ষে যারা নির্বাচিত হবেন তাদের ভোটের পার্সেন্টেজ হিসাবে 100 আসন আপনার উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আসুক। এতে আপনি দেখবেন যে ভালো ভালো এক্সপিরিয়েন্স লোকজন। সেখানে কি এনসিপি লাভবান হবে? এনসিপি লাভবানের বিষয় না, রাষ্ট্রের লাভবান, মানে এখানে যদি হয় সেটা হলো বিষয়। নিম্ন কক্ষে কিন্তু এনসিপির পিআর কখনোই চায় নাই, শুধুমাত্র নিম্ন কক্ষের আসনের ভিত্তিতে এবং ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষে এনসিপি পিআর এর কথা বলছেন।
আমরা মনে করি এনসিপি উচ্চকক্ষে যে পিআর চেয়েছেন এটাই বাংলাদেশের বর্তমান পরিবেশের জন্য এটা কি অ্যাকোমোডেট করা যাবে, কিন্তু নিম্ন কক্ষে পিআর থাকলে এই বাংলাদেশে স্টেবল সরকার এই মুহূর্তে আসবে বলে মনে করি না। অনেক ধন্যবাদ। হাসিন ভাই 30 সেকেন্ডের জন্য বলবেন, সেটি হচ্ছে যে এত দ্বিমত মত থাকার পরেও আগামী বাংলাদেশ নিয়ে স্বপ্ন নিশ্চয়ই দেখেন। আমি মনে করি এটা আমাদের ছাত্রদের পাওয়া, এরা আমাদের শিখাইছে স্বাধীনভাবে কথা বলতেছি, ভারত আমার শত্রু, দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ, এবং স্বাধীন দেশ আমাদের ত্রুটি ঐক্য না হয়ে আমরা দেশটাকে ভুল পথে নিচ্ছি, দেশটা তো আমাদের। অনেক অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, এবং অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, আপনাদের দুজনকেই। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। আপনার প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই মত পথ যাই থাকুক না কেন, সবার আগে আমাদের বাংলাদেশ, এবং সেই বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।